আচ্ছা রাফি, মেডিকেল ভর্তি পরীক্ষা তো প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থীরা দেয়। তার মধ্যে হচ্ছে অ্যারাউন্ড ৩০, ৪০, ৫০ হাজার বাচ্চা থাকে যারা সিরিয়াসলি মেডিকেল প্রিপারেশন নেয়। বাট সিট তো আসলে খুব লিমিটেড। মাত্র ৫,০০০ সরকারিতে সিট আছে। বেসরকারিতে পড়ার সামর্থ্য তো সবার হয় না বাংলাদেশে। এখন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে ম্যাথ আমি চাইলে স্কিপ করতে পারবো আমার ফোর্থ সাবজেক্ট হলে, হ্যাঁ। বা সিইউতে আর ইউতে বিভিন্ন জায়গায় কিন্তু অপশন আছে ফোর্থ সাবজেক্ট না হলেও ম্যাথ বাদ দেওয়া যায়। মেডি প্রিপারেশন নেওয়া বাচ্চা বায়োলজিতে বস। হুম। মেডি কেমিস্ট্রি আর ভার্সিটি কেমিস্ট্রি আমি যা দেখি প্রায় 70 to 80% সিমিলার। ম্যাথ সে দাগাইলো না, ইংলিশ দাগাইলো, কিন্তু ফিজিক্স তো তাকে দাগাতেই হবে, মাস্ট। এখন মেডি ফিজিক্স আর ভার্সিটি ফিজিক্স কতটা সিমিলার? যদি সিমিলার হয় তাহলে কি করা উচিত, আর যদি সিমিলারিটি না থাকে তাহলে বাচ্চার জন্য কি করা উচিত? আচ্ছা, মেডি ফিজিক্স এবং ভার্সিটি ফিজিক্সের মধ্যে সিমিলারিটি সর্বোচ্চ গেলে 30% হবে। এখন এই যে 70% হিউজ একটা পার্সেন্টেজ, এটা কিন্তু আসলে আমরা ইগনোর করার কোনো সুযোগ নেই। ইগনোর আমরা করতে পারতাম যদি এটা অপশনাল হতো। এখন ফিজিক্সে গত ৩ বছর একটু বেশি কঠিন প্রশ্ন আসতেছে। এর আগে কিন্তু আসলে মেডিকেল প্রিপারেশন নিয়েও মানে প্রায় 60% কিন্তু কভার হয়ে যেত। কিন্তু এখন এইটা একবারে নেমে 30% নিচে নেমে আসতেছে। তো হ্যাঁ, এবং একজন আমি কোন সেশনে জানি দেখলাম যে বুয়েটের ফিজিক্স থেকে ডিউ হ্যাঁ, ফিজিক্স প্রশ্ন কঠিন ছিল। কঠিন হইছে। ২০২৩ সালে, ২৪ সালে ২ টাতেই যথেষ্ট কঠিন করছে। তো এই যে এত কঠিন করতেছে, তো এখন যারা মেডিকেল প্রিপারেশন নিবে, তো তারা তো একটা ভয়ের মধ্যে থাকবে যে, আয় হায়! তো আমি তো পুরো একটা সাবজেক্টে টোটালি ফেল করে বা খুব খারাপ করে তো আমি আসলে ঢাবিতে চান্স পেতে পারব না। তো তাদের একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো সে যখন ফিজিক্সের মেডিকেলের জন্য পড়বে, তাকে প্রত্যেকদিন আলাদা একটা টাইম স্লট রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা বিশ্ববিদ্যালয়ের জন্য তাকে অবশ্যই টাইম স্লট রাখতে হবে। আমি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরা যাক সে নামক কোনো একটা কোচিং সেন্টারে সে ক্লাস করতেছে ফিজিক্স ভেক্টরের উপর। এখন সে ফিজিক্স ভেক্টর মেডিকেল স্ট্যান্ডার্ড ভাবে সে পড়তে থাকবে, পড়তে থাকবে। এখন সে যদি শুধু মেডিকেল প্রিপারেশন নিত, তাহলে সে যদি ফিজিক্স যদি ঐদিন ৫ ঘন্টা পড়তো, আমি বলব ৪ ঘন্টা পড়তে হবে। এবং ১ ঘন্টা সে রাখতে হবে জাস্ট শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য। এখন এটা করতেই হবে। এখন তার জন্য তাকে কিন্তু তাহলে প্রিসাইজলি মেডিকেলের পড়াগুলো পড়তে হবে। অতিরিক্ত ফিজিক্স পড়া যাবে না মেডিকেলের জন্য। মেডিকেলের যে ফিজিক্সটা আছে, আসলে যদি আমরা একটু কম্পেয়ার করি, কেমিস্ট্রির অর্ধেক হবে। মানে কনটেন্ট যদি বলি অর্ধেক, অর্ধেক। সর্বোচ্চ গেলে অর্ধেক। তাহলে সে যদি গাধার মতো অতিরিক্ত পড়ে ফেলে যে আমি আমি মেডিকেল একবারে ১৫ তে ১৫ পুরো ফাটাই ফেলবো ফিজিক্সে, তখন দেখা যাবে সে কিন্তু ভার্সিটি চান্স হবে না। এর জন্য তার উচিত প্রতিদিন ১টা ঘন্টা যেমনি হোক টাইম রাখতে হবে ভার্সিটির জন্য। সে ১ ঘন্টা কি করবে? প্রথমত হচ্ছে তাকে বইয়ের উদাহরণগুলো সলভ করতে হবে। একটা কনসেপ্ট তো অবশ্যই সে ক্লিয়ার করবে। যে একটা মানে কনসেপ্টটা কি সেটা কিন্তু তার মেডি ফিজিক্স পড়ে কিন্তু মোটামুটি আইডিয়া হবে। কিন্তু তার কিন্তু ম্যাথ করার দক্ষতা কিন্তু গ্রো হবে না। তার জন্য তাকে কি করতে হবে? বইয়ের উদাহরণগুলো সলভ করতে হবে। তুমি হচ্ছে ইসাক স্যারের বই পড়ো, তপন স্যারের বই পড়ো। যে স্যারের বই পড়ো না কেন, প্রত্যেকটা স্যারের বইয়ের উদাহরণগুলো কিন্তু খুব চমৎকার। তো এই উদাহরণগুলো যদি তোমরা কভার করো, তাহলে কিন্তু প্রত্যেকটা টাইপ কভার হয়ে যাবে। এখন শুধু উদাহরণ করলে কি হবে? না। স্টুডেন্টকে আগে জানতে হবে যে ভার্সিটিতে কেমন টাইপের প্রশ্ন আসে। তো যে এমসিকিউ গুলো আসতেছে ১৫ টার মধ্যে দেখা যায় যে ৪-৫ টা ডিরেক্টলি সূত্র রিলেটেড। তো ওই সূত্রগুলো তো সে মেডিকেলের জন্য পড়তেছে। তো এটা কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু বাকি যে ১০ টা তার জন্য তাকে অবশ্যই ভার্সিটি যে প্রশ্ন ব্যাংকটা আছে, নট জাস্ট ঢাবি প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক এটা পুরাটা সলভ করতে হবে। আমি আমার কথা যদি বলি, আমি কিন্তু ভার্সিটি প্রশ্ন ব্যাংক ফিজিক্সটা প্রায় ২ বারের মতো সলভ করে ফেলছিলাম। এখন ব্যাপারটা এমন না যে ভার্সিটি সলভ করলে আমার মানে সব কমন পড়বে। না, আমার টাইপ কমন পড়বে। আমার অঙ্ক হুবহু জীবনও কমন পড়বে না। ঢাবিতে কিন্তু আসলে প্রশ্ন রিপিট হয় না। তুমি যত এনালাইসিস করে দেখো, ফিজিক্স রিপিট হয় না। তো এর জন্য তোমার টাইপ কিন্তু কমন পড়বে। এখন টাইপ কমন ফেলতে গেলেও তো প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। সো ১ম কাজটা কি? তুমি যখন মেডিকেলের জন্যই পড়তেছো, যে তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো, ওই ভেক্টর চ্যাপ্টারটা পড়ে ১ টা ঘন্টা যে রাখছো, সেই ১ ঘন্টা কিন্তু এই ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। তো প্রশ্ন ব্যাংক যদি সলভ হয়ে যায়, তো তার মোটামুটি হইলো। কিন্তু সে আটকাবে কোন জায়গায়? রিটেনে গিয়ে। কারণ ঢাবি রিটেনটা কিন্তু এখন বুয়েট স্ট্যান্ডার্ড হচ্ছে। তো তার জন্য শুধুমাত্র এই প্রশ্ন ব্যাংক, ঢাবি প্রশ্ন ব্যাংক সলভ করলে কিন্তু হবে না। তাকে এখন বুয়েটের কিছু প্রশ্ন সলভ করতে হবে। শুনলে খুব হাস্যকর লাগতে পারে যে, হায়, হায়! আমি ঢাবি প্রিপারেশন নিবো, আমি এখন বুয়েটের প্রশ্ন সলভ করব? দ্য আনসার ইজ ইয়েস। তবে, এখানে কিছু তবে আছে। সব প্রশ্ন সলভ করতে যাবা না। তুমি হচ্ছে বুয়েটের প্রশ্নগুলো একবার চোখ বুলাবা। যেটা তোমার কাছে কঠিন লাগবে, বাদ। মানে বেশি কঠিন লাগবে, বাদ। না, না, আমি এদিকে যাব না। এত কঠিন আসবে না। ঢাবিতে যে প্রশ্নগুলো করে, এগুলো কনসেপচুয়াল কঠিন।
নট লাইক ম্যাথমেটিক্যাল কঠিন। তুমি দেখবা এমন কোনো ম্যাথ ঢাবিতে আসে নাই যেটা তোমার অঙ্ক করতে গিয়ে তোমার মাথা হ্যাং খেয়ে যাবে। অঙ্ক করতে গিয়ে তোমার মাথা হ্যাং খাবে না, তোমার মাথা হ্যাং খাবে হচ্ছে কোন জিনিসটা কি মিন করতেছে, এইটা কোন জায়গায় আমি বসাবো, কনসেপ্ট চলে গিয়ে তোমার মাথাটা হ্যাং খাবে। তো সেই হ্যাংটা যাতে না খায় তার জন্য তোমাকে ওই যে প্রথমে তুমি যখন মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ একটা কনসেপ্ট ক্লিয়ার করতেছো, ওই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করবা, তারপর ইসাক স্যার বা তপন স্যার যে কোনো স্যারেরই উদাহরণটা ভালো মতো করবা, এবং সর্বশেষ গিয়ে অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক আসে ভালো মতো সলভ করবে। এই স্টেপগুলো ফলো করলে আমার মনে হয় কি তুমি মোটামুটি খুব ভালো করতে পারবা। এবং অ্যাকচুয়ালি 2023 সালে এবং 24 সালে ট্রিপলি, তারপরে সিএসসি, এরকম কয়েকটা ডিপার্টমেন্টে ফিজিক্সের রিকোয়ারমেন্ট অনেক বেশি দিয়েছিল। এবং আমার ডিপার্টমেন্টেই ট্রিপলিতে হয়েছিল কি স্টুডেন্ট কিন্তু ফিল আপই হয় নাই। ট্রিপলিতে সিট থাকে 75টা, তো 2 বছর আগে 75 জন স্টুডেন্টই হয় নাই। এখন ফিজিক্সে মার্ক কম এসেছিল। ফিজিক্সে মার্ক খুবই কম এসেছিল। মানে ব্যাপারটা একটু চিন্তা করে দেখো, আমাদের সময় ট্রিপলি 800 পর্যন্ত গিয়ে টানছিল, অথচ সেই বছর 4000 পজিশন থেকেও ট্রিপলি পেয়েছে। আচ্ছা কারণ ওই যে রাফি, ফিজিক্সে মার্ক এখন কম। হচ্ছে ফিজিক্স নিয়ে তো আমরা অনেক শুনলাম যে আসলে ফিজিক্সটা বাচ্চাদের অনেক ভালো মতো পড়তে হবে, ভার্সিটির জন্য ফিজিক্সের ডিপ ডাইভ করতে হবে অনেকটা, ইঞ্জিনিয়ারিং কিছু প্রশ্ন ব্যাংকও সমাধান করতে হবে। এখন যেহেতু আমাদের আলফার টিচার রাফি ভাইয়া হচ্ছে যে ডিইউ থেকে ট্রিপলিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এখন রাফি ভাইয়া থেকে স্টুডেন্টরা কি ভার্সিটি কয়ের জন্য বা ভার্সিটি ফিজিক্সের জন্য কোনো কোর্স পেতে যাচ্ছে কিনা আমরা সেটা জানতে চাই। আচ্ছা হ্যাঁ, আসলে আমরা অবশ্যই তোমাদের পাশে আছি। আমরা সেই প্রায় বিগত 5 বছর ধরেই তোমাদেরকে, মানে কোনো বছর কিন্তু আমাদের যায় নাই যে আমরা তোমাদের ঢাবি নিয়ে সার্ভিস দেই নাই। তো এই বছরে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো যাতে কাভার হয় তার জন্য ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ একটা কোর্স তোমাদের জন্য আমরা লঞ্চ করতে যাচ্ছি। তো সেখানে ফিজিক্স পুরো ফুল মানে ফুল পুরোটা ইনশাল্লাহ কাভার করে দিব। তো এই কোর্সটাতে আসলে কি থাকবে, যে ধরো কোনো একটা চ্যাপ্টার আমি শুরু করলাম, সেই চ্যাপ্টার আগে তোমাকে কনসেপ্ট বুঝাবো, তারপর সেই কনসেপ্টে ভার্সিটিতে কি টাইপের প্রশ্ন আসতে পারে, কি টাইপের পেঁচাইতে পারে। এখানে মূল কিন্তু এমন না তুমি বেশি প্রশ্ন সলভ করবা তুমি চান্স পেয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। এখানে মূল জিনিসটা হলো ব্রেইনটা খাটানো। এখানে একটা ব্যাপার কি, তোমরা অনেকে আসো অনেক পড়ো, কিন্তু তুমি না কি পড়ছো এটা নিয়ে চিন্তা করো না। তোমাকে একটু চিন্তা করতে হবে। ধরা যাক তুমি আজকে সারাদিন 10 ঘন্টা পড়ছো, কিন্তু তুমি কি পড়ছো এটা চিন্তা করতেছো না। তুমি ঘুমানোর আগে 15টা মিনিট বা 20টা মিনিট রাখো, জাস্ট চিন্তা করবা যে আমি আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে কি পড়ছিলাম। ভেক্টর পড়ছিলাম। ভেক্টরে একটা কঠিন প্রবলেম আজকে আমি উদ্ভাসের একটা প্রশ্ন ব্যাংকে পেয়েছিলাম। একটু ভাবি তো, দেখি তো প্রশ্নটা মনে আসে কিনা। এই যে মনে আসে কিনা, দেখা যাবে অর্ধেক তোমার মনে আসছে, বাকি অর্ধেক মনে আসতেছে না। মাথা আসবে করে আসতেছে না। তুমি বইটা নিবা, বইটা একটু উল্টা দেখবা, ও আচ্ছা হ্যাঁ প্রশ্নটা এরকম ছিল। এরকম করে তুমি চেষ্টা করবা দুপুরবেলা যেন কি পড়ছিলাম। হ্যাঁ এইভাবে প্রত্যেকটা মানে 3 ঘন্টা পর পর তুমি কি পড়ছো একটু ভাবার চেষ্টা করো। এই যে তুমি ভাবতাছো, ইটস লাইক তুমি একটা ফাইল তুমি খুলছো, তুমি ধরো কোনো একটা পিডিএফ ফাইল তুমি ডাউনলোড করছো, তুমি 100টা পিডিএফ ফাইল তুমি ডাউনলোড করে রেখে দিছো, কিন্তু তুমি এটা খুলো নাই, তুমি পড়ো নাই। তাহলে কি তোমার কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। তোমার পিডিএফ ফাইলটা তো খুলতে হবে। তোমাকে আমি এত বই এনে দিলাম, কিন্তু তুমি বইটাই খুললা না, তাহলে কি তোমার কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তো আমি উদাহরণটা দিলাম যে এরকম যে তোমরা শুধু পড়লেই হবে না, সেই পড়াটা নিয়ে চিন্তা করতে হবে। এখানে চিন্তা করাটাই আমি বই খোলার সাথে তুলনা করেছি। সো তাহলে স্টেপগুলো কি দাঁড়াচ্ছে, যে তোমরা যখন মেডিকেলের ফিজিক্স যখন পড়বা সেই টপিকটা আগে ভালো মতো পড়ে নিবা, তারপরে মূল বই যেটা তুমি ইন্টারে পড়েছো সেটার উদাহরণগুলো সলভ করবা, এবং ভার্সিটি যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে সেটা খুব ভালো মতো চেষ্টা করবা যে একবারে ঢাবির আগ পর্যন্ত অন্তত 2বার যাতে তুমি সলভ করে আসতে পারো। এই স্টেপগুলো ফলো করলে আমার মনে হয় তুমি ভালো মতো পড়তে পারবে। এবং জাস্ট হচ্ছে বুয়েটের অল্প কিছু প্রশ্ন, সব না, ধরো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে 30টা প্রশ্ন আছে, তুমি 5টা সলভ করো, আমার মতে এই 5টা সলভ করলেও তোমার একটু ব্রেইনটা একটুখানি খুলবে। তো এই স্টেপগুলো ফলো করো, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্স কিন্তু তুমি একবারে পূর্ণতে পূর্ণ না হলেও তুমি হচ্ছে মোটামুটি 70% কিন্তু তুমি মার্ক এনশিওর করে আসতে পারবা এবং ভালো একটা র্যাঙ্ক তুমি অ্যাচিভ করতে পারবা।